আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমায় কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসলাম এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদের কবিতা আমরা শুনেই যাচ্ছে এবং শুনতে শুনতে মনে হচ্ছে যে আরো শুনি। আমার সঙ্গে বোধহয় দর্শক বন্ধুরা একমত হবেন। এই সময় দাঁড়িয়ে আমি যদি এই মুহূর্তে আরো একটা প্রেমের কবিতা শুনতে চাই, তাহলে কি সেখান থেকে আমাকে নিরাশ করা হবে? না, নিরাশ করছি না, কিন্তু প্রেমের কবিতাগুলো ব্যর্থতার কবিতাই কিন্তু বেশি হয়। হ্যাঁ, হোক না, হ্যাঁ, কিন্তু তবু তো প্রেম। হ্যাঁ, সফল প্রেমের কবিতা সত্যি লেখা কঠিন। অপেক্ষা। তোমার কাছে বেড়েই চলে ঋণ, ক্লান্ত চোখে রাত্রি জাগরণ, নামবে কখন বৃষ্টি অপেক্ষায়, খাতার উপর কলম খুলে রাখা। অনেক কিছু বলার ছিল বলে বৃষ্টিগুনি সারাটা রাত জেগে, একলা ভীষণ একলা মনের কথা চুপটি থাকে বদ্ধ দেওয়াল ধরে। এত রকম দ্বন্দ্ব ভাঙা জীবন আদপে তার জুটবে কে তা জানে। আকাশ ভেঙে কান্না নেমে আসে, খাতার উপর কলম থাকে খোলা। কত কিছু বলতে ইচ্ছে করে, জমাট বাঁধে বুকের ভেতর শুধু। এমন সময় সাদা কাগজ ডাকে, আর কি এমন বন্ধু হবে বলো। বাহ, ছোট্ট কিন্তু মিষ্টি একটা কবিতা। এই মানে সাহিত্যের চর্চা করতে করতে অনেক গল্পও তো মানে প্রচুর গল্প রয়েছে ঝুলিতে। আহ, এই সময় দাঁড়িয়ে যখন লেখেন তখন আগের থেকে তো অনুপ্রাণিত করেছেন কিছু কবি, কিছু সাহিত্যিক। মানে কবিতা লেখার ক্ষেত্রে কোন কোন কবি অনুপ্রাণিত করেছে, এবং সাহিত্যের মানে গল্প লেখার ক্ষেত্রে কোন কোন সাহিত্যিক অনুপ্রাণিত করেছে? এইটা তো বলতে গেলে সেটা একটা মহাভারত হয়ে যায় আর কি। যে কোনো ভালো লেখাই অনুপ্রাণিত করে। হুম হুম দেখুন, আমরা সাহিত্য পড়েছি একেবারে, মানে পেয়েছি অন্তত চর্যাপদ থেকে আজ পর্যন্ত। হুম সেখানে অনেক ধরনের সাহিত্যের চর্চা হয়েছে। চর্যাপদ আমার এখনো পড়তে ভীষণ ভাল লাগে। আমি এখনো ওই কাতরু বরপঞ্চ বিটাল চঞ্চল চিয়ে বৈঠক আলো, ওখানে বৌদ্ধ সহজীয় সাধন পদ্ধতি ব্যতি রেখেও যে কাব্যিক অনুরণন এবং কাব্যিক গভীরতা, সেটা কিন্তু আমাকে এখনো ছুঁয়ে যায়। ফলে তারপরে মধ্যযুগে এসে আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাচ্ছি, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, নাথ সাহিত্য, কিংবা আরাকান রাজসভার যে সমস্ত সাহিত্য তৈরি হচ্ছে, সেগুলোও কি আমাকে অনুপ্রাণিত করেনি? আমি তো আসলে সেগুলোও পড়েছি কোথাও, আমার ভেতরে তো সেগুলোও জারিত হয়। তারপরে তো আধুনিক সময় এসে অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের কথা বলতে হয়, এবং তারপরে প্রচুর প্রচুর নাম। হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগার জায়গায় জীবনানন্দ অন্যরকম মাদকতা তৈরি করবেন, শক্তি চট্টোপাধ্যায় অন্যরকম ভাল লাগা তৈরি করবেন, কিন্তু অনেক কবিরই অনেক কবিতা বা অনেক সাহিত্যিকের অনেক ছোট গল্প, অনেক উপন্যাস, সেটা বিচ্ছিন্নভাবে অসম্ভব ভালো। ভালো, ঠিক তাই। প্রত্যেকটা সেই ভালো লেখায় আমাকে অনুপ্রাণিত করে। নিজের লেখার ক্ষেত্রে যে আগে এরকম লিখতাম, কিন্তু না, ওরকম লিখবো না, এখন এইভাবে লিখতে হবে, এটা কখনো হয়েছে? দুরকম ভাবে হয়। একটা হচ্ছে যে খুব সচেতন ভাবে হুম হুম নিজেকে বদলাতে হয়,
কারণ আমি যদি আমারই রিপিটেশন করে যাই সারা জীবন ধরে, সেটা একঘেয়ে লাগবে আমার নিজের কাছেও, পাঠকের কাছেও। নতুন সৃষ্টির ক্ষেত্রে সেটা একটা বাধা, মানে নিজেকে ভাঙা। নিজেকে ভাঙা। আরেকটা হয় কি, মানুষের অভিজ্ঞতা তো বদলে বদলে যায়, ফলে স্বাভাবিকভাবেই একটা বদল আসে লেখায়। যারা দীর্ঘদিন লেখার মধ্যে থাকেন বা কন্টিনিউয়াস, মানে একটা প্রবহমানতা থাকে লেখার, এমনি অভিজ্ঞতার নিরিখে বদলে বদলে যায়, কারণ আমরা তো অভিজ্ঞতাকেই আঁকি। আবার একটু কবিতা শুনি, না হলে কিন্তু আমার দর্শকরা রুষ্ট হবেন। তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটা কবিতার নাম গীত। সীমাহীন সুতোয় বেঁধেছ অতঃপর, কত বিমর্ষ মুহূর্তে জড়িয়েছ কথা, কত কিছু লিখে ভুলে গেছি তবু সম্পর্ক বেড়া ভাঙে স্মৃতি রসায়ন। ছেঁড়া পাতা জড়ো হয় ঘরের কোণে, অবিরাম ছবি ভাসে ছবি আনমনে। বোধ বোধির ঘরে আসা যাওয়া ফাঁকে, যন্ত্রণা রূপ পায় চেনা অভিমানে। একই কবিতা তুমি তাও পড়ে ফেলো 100 বার, সীমাহীন সুতো আমাকে বেঁধেছে অতঃপর। খুব সুন্দর। তো একজন মানে কবি, তিনি ছোটবেলা থেকে আবৃত্তি চর্চা করেন এবং সেই সময় অনেক কবিতা পড়া হয়েছে। তার থেকে কি কোনো কবিতা যেটা মন ছুঁয়ে যায় নিজের? মানে অন্য কারো কবিতা? হ্যাঁ হ্যাঁ, শুনি না। সে তো অনেক কবিতায় আছে, হ্যাঁ, মানে ছুঁয়ে যাওয়া বাক্য বন্ধ প্রচুর আছে। শুনি। সব বাক্যবন্ধ ঠিক হবে কিনা জানি না, স্মৃতি থেকে বলবার চেষ্টা করছি। আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল। এখনই বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ছুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না, আমার মনে হয় গুলিয়ে যাবে শক্তি এবার। চট্টোপাধ্যায়, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। মানে মানে আমি শুনলাম এবং সেই জায়গা থেকে আমার আমার রিকোয়েস্ট আপনি রেখেছেন, এটাই আমার কাছে অনেক কিছু। আমার আমার মনে হয় যে না, দর্শক মনে পড়ে বন্ধুরা, আরো অনেক অনেক বাক্যবন্ধ, যেগুলো ধরা যাক বনলতা সেন কবিতার বাক্যবন্ধ, সেগুলো তো এমনি না চাইলেও মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, হাজার ঠিক বছর তাই। ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। শুনি না একটু। কিংবা ধরা যাক, মানে আমি জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি যে জীবনানন্দের বহু কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, কিংবা সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের উপরই আগুন ভরা রাতে। কিংবা নিভন্তই চুল্লিতে, যখন শঙ্খ ঘোষ লিখছেন, নিভন্তই একটু চুল্লিতে আগুন মা একটু আগুন দে, আর একটু গাল বেজেই থাকি বাঁচার বাঁচার আনন্দে। আনন্দে। ঠিক তাই। কিংবা বীরেন্দ্র চট্টোপাধ্যায় যখন লিখছেন যে ওই পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ, দিন শেষে বইকালে মিষ্টি শপথ, মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই, গাঁথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। অসাধারণ কবিতা। কিংবা মানে অনেক কবিতার ওই বাক্যবন্ধ কিরকম যেন আমাদের ভেতরে সিঁথিয়ে যায়। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। না, আমি আবারও কবিতায় আসব। স্বরচিত কবিতা কি শুনবো এবার? মাথা সংক্রান্ত অনুভূতিমালা। এতদিনে বুঝলাম মাথা গুঁজতে হলে মাথা নোয়াতে হয়। এতদিনে বুঝলাম মাথা সর্বদা শরীরের উপরে থাকে না, মাথা থাকতে পারে যে কোনো দিকেই। শীর্ষাসন ঘেঁটে গোলমেলে চারপাশ,
রক্ত জমাট বাঁধে ইতি উতি, ক্ষরণ বাড়ে নিয়মিত, মাথা যন্ত্রণা আর টের পাই না। অনেক অনেক দিন হলো মাথা নিজেকে খোঁজে, হামাগুড়ি চলে অবিরাম। তারপর বোধিবৃক্ষের সাথে অনন্ত কথোপকথন। মাথা নোয়ানোর সিধে সাদা কোনো ব্যাকরণ নেই, যা আছে কেবল হঠাৎ প্রস্তুতি। কুমোর পাড়ার গরুর গাড়ি চলে নিরন্তর, সোঁদা গন্ধে বারুদের সহবাস, যা কিছু কাঙ্ক্ষিত অনুমেয়। মিশে যায় নিয়ন সভ্যতা, ঝাঁঝালো রিংটন, মিশে যায় সাইবার হাপিত্যেশ অষ্টপ্রহর। কথাটা কাটাকুটি খেলে, নাটকে আদুলে অট্ট হাসি। মাথা ঝুঁকে পড়ে, মাথা নুয়ে পড়ে, মাথা মাথাকে খুঁজে। অসাধারণ। আহ, এই জায়গা থেকে বলবো যে কবিতা লেখার ক্ষেত্রে কখনো কি মনে হয় যে আমি তো কবিতা লিখছি, কিন্তু এই কবিতা যেন আহ, এমন করে লেখা যে সব জায়গায় সমস্ত জায়গায় বললে পরে সাধারণ মানুষের ভীষণ টাচ হবে, এই এই ধরনের কবিতা লিখবো। এটা কি কবিরা কখনো লেখার সময় এটা ভাবেন? এখন কেউ ভাবেন কিনা আমি জানি না, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই সাধারণ যাদের বলছি তাদের কেউ মধ্যেও সাধারণ নয়। অসাধারণ ব্যাপারও অনেক সময় থাকে। ফলে ওইভাবে কবিতা লেখা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যায় না। কোনো কোনো কবিতা যেটাকে আপনি হয়তো ভাবছেন বা আমরা হয়তো স্বাভাবিকভাবে ভাবছি একটু কঠিন বলে আদবে কিছু হয় না, কিন্তু আদবে একটু হয়তো বুঝতে অসুবিধা হতে অসুবিধা পারে। হয়, ঠিক। কিন্তু দেখা যাবে সেইটাই খুব সহজে বুঝে ফেললেন একজন, একাধিক জন, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। ঠিক, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যখন পড়তে শুরু করেছিলাম সবাই বলছে ভীষণ কঠিন কঠিন, কিন্তু পড়তে পড়তে কোথাও গিয়ে মনে হলো কোথায় কঠিন। হ্যাঁ, কোথায় হ্যাঁ, কঠিন, হ্যাঁ। বা এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায় কোথায় কঠিন এরকম আমরা ভাবছি, কিন্তু অনেকের কাছে এটাও মনে হচ্ছে যে কঠিন। হ্যাঁ, এবং একজন মানুষ কিভাবে বুঝবেন, কোন অনুষঙ্গ দিয়ে কোনটাকে বুঝবেন, এ কেউ ঠিক করে দিতে পারে না। ফলে সহজ কঠিন ব্যাপারটা ভীষণ আপেক্ষিক। আর এভাবে কবিতা লেখা যায় না। যায় না, কবিতা, হ্যাঁ, যখন একজন যেরকম। লিখতে লিখতে না তার একটা ভাষা তৈরি হয়। আচ্ছা। একজন কবি চেনা যায় তার ভাষা দিয়ে একজন কবিকে, এবং সেটা একদিনে তৈরি হয় না, সেটা দীর্ঘদিন লিখতে লিখতে একজনের ভাষা তৈরি হয়। আসলে আমাদের প্রত্যেকের তো একটা নিজস্ব ভাষা ভান্ডার থাকে। হুম হুম হুম। আমার ভাষা ভান্ডারে কত শব্দ আছে, সেটা দিয়ে ওই আমার ভাষার শৈলীটা তৈরি হয় বা ভাষা বিষয়টা গড়ে ওঠে। হুম হুম হুম। সেইটা একটা জার্নি, একটা কবির হয়তো সারা জীবনের জার্নি। কোনো কবিতা লিখে মানে এখনো পর্যন্ত কোনটাকে, আমি প্রথমেও সেটা বলেছিলাম, তবুও এখনো পর্যন্ত যেটা মনে হয় যে এইটা সব জায়গায় বলার, মানে সব জায়গায় গিয়ে আমি প্রেজেন্ট করতে পারি। একদম শুরুতে যে কবিতাটা বলেছিলাম, হুম হুম হুম। ওই কবিতা পাঠের শেষে লোকটি হঠাৎ হুম এসে হুম বলে হুম। গেল, আমার মনে হয় এরকম কবিতা আমি দেখেছি যে হয়তো সব জায়গায় বলা যায়। মানে অনেকেই ওই ভাবনাটার সাথে নিজেকে হয়তো মেলান। একাত্ম হয়তো করতে কেউ পারি। মাঠে চাষ করেন, কেউ হয়তো তার পরিবারে চাষ করেন। প্রত্যেকটা মানুষ যখন কোনো না কোনো ভাবে সৎ কাজের সঙ্গে বা উৎপাদনশীলতার সাথে সংযুক্ত থাকেন, তখন হয়তো ওই কবিতাটার সাথে মেলাতে পারেন নিজেকে। একটু আগে আপনি বলছিলেন যে আমাদের পূর্বজ কবিদেরকে আমরা হুম হুম হুম। কিভাবে অনুসরণ করি বা তাদের কাছ থেকে কিভাবে অনুপ্রাণিত হই। একটা কবিতায় বরং সেটা হ্যাঁ বলবার হ্যাঁ, চেষ্টা করি। অবশ্যই। আমি এই কবিতাটা লিখেছিলাম বিনয় মজুমদারকে নিয়ে। হুম। আপনি হয়তো জানেন যে বিনয় মজুমদার নিয়ে আমি দুটো তিনটে বইয়ের কাজ করেছি। সম্প্রতি বিনয় মজুমদারের একটি পাণ্ডুলিপি ঠিক নয়, একটি ডায়েরি ছেপেছি আমরা। আচ্ছা সেখানে একদিকে বিনয় মজুমদার কবিতা লিখছেন, একদিকে অঙ্ক কষছেন। আচ্ছা, কবিতা লিখছেন একদিকে, একদিকে অঙ্ক একদিকে অঙ্ক করছেন। কষছেন। 1962 সালের একটি ডায়েরি, এটি যাপন চিত্র পাবলিকেশন থেকে বেরিয়েছে আমার এই গত বইমেলায়। এছাড়া আরো দুটি কাব্যগ্রন্থ নিয়ে কাজ করেছি। তো সেই বিনয় মজুমদার কিভাবে আমাকে অনুপ্রাণিত করেন। কবিতার নাম বিনয় মজুমদার। হুম। সকল প্রচলকে তুড়ি মারার দুঃসাহস গভীর অন্ধকার থেকে তুলে আনে
এক মুঠো সাদা রোদ, উজ্জ্বল, মেধহীন। লোকে তো কত কথা বলে, কি যায় আসে বৃষ্টি যদি মেঘের পাগলামো হয়, কিংবা ছক যদি কেউ ভাঙে অনায়াস অববোধে। অসোয়া সময় নিরুৎসুক চারপাশ, সিঁড়ি ভাঙা অঙ্কের কি বিভৎস আয়োজন, প্রতিসারি যাপনে পরিভব তবু নিশ্চিত। এ কথা জেনে ধান দুলে ওঠে সোনালি আভায়, সোঁদা মাটি ছড়ায় প্রিয়জনের গন্ধ। ভাঙা ঘরের উঠোনে তখন রোদ পোহান বিনয় অক্লেশে। বাহ! আচ্ছা, পেশা কি কখনো এই নেশা, যেটা কবিতা লেখা, কবিতা বলা বা গান গাওয়া, এগুলোর প্রতিবন্ধকতা হয়? সাধারণত হয় বলে আমার মনে হয় না, কারণ নানা পেশার লোকই কিন্তু বিভিন্ন সময় আমাদের সাহিত্যের অঙ্গনটাকে আরো বিস্তৃত করেছেন, আরো ঋদ্ধ করেছেন। ফলে এটা নির্ভর করছে তার ব্যক্তিগত যাপনের উপর। মানে পেশার বাইরেও তো অনেকটা সময় থাকে আমাদের, আমি সেই সময়টাকে কিভাবে যাপনে ব্যবহার করতে চাই। আর যে কোনো পেশাকেই তো আমার সৃষ্টির উপযোগী জায়গায় বা সেই অভিজ্ঞতাটাকে আমার সৃষ্টির মধ্যে তো আমি ভরে দিতে পারি। ফলে এটা নির্ভর করছে একদম ব্যক্তির। কতটা তুমি ভালোবাসছো, মানে যে কোনো সাহিত্যটাকে আমি কিভাবে দেখছি এবং সাহিত্যে আমি কি দিতে চাই, আমার সামগ্রিক যাপনটা সেই সৃষ্টিশীলতার মধ্যে রয়েছে কিনা, থাকলে সম্ভব। মানে অসম্ভব বলে কিছু নেই, এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা জানি প্রচুর অন্য প্রফেশনের মানুষ যারা সাহিত্য রচনা করেছেন। সেই বনফুলের কথা মনে হতে পারে আমাদের। যদি আমরা বুদ্ধদেব গুহও তো অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। এখনো যারা লিখছেন তাদের অনেকেই দেখা যাবে যে সাহিত্য বা এরকম কেন্দ্রিক প্রফেশন নয়। তারা হয়তো কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ হয়তো ডাক্তার। ডাক্তার, কেউ হয়তো কর্পোরেট সংস্থাতে চাকরি করেন, কোনো না কোনো ম্যানেজমেন্টের কোনো একটা জায়গায়। তারপরেও লিখছেন। মানে আমি আসলে নাম এখন যারা বলছেন হয়তো আমি নাম বলতে চাইছি না, কারণ হয়তো কিছু নাম বললাম, কিছু নাম বাদ চলে গেল। কিন্তু অনেকেই আছেন এটা সম্ভব। এবং আমি তাদেরকে কখনো কখনো সাক্ষাৎকার নিতে গিয়ে প্রশ্ন করেছি যে সেটা প্রতিবন্ধক হয়ে উঠেছে কিনা। তারা বলেছেন না, কখনো প্রতিবন্ধক হয়ে ওঠেনি। আমাদের সময় শেষ হয়ে এসেছে। যেতে যেতে আমরা কোন কবিতা শুনবো যেটা দর্শকদের একেবারে মনে থেকে যাবে, অনেকটা রেশ নিয়ে তারা থাকতে পারবে বেশ কিছুক্ষণ? একেবারেই সপ্তাহখানেকের মধ্যে লেখা একেবারে নতুন কবিতা, উৎসের দিকে। সেখানে কোনো ইতিহাস ছিল না, ছিল না নামের ভারে নুয়ে পড়া পরিচয়। শুধু অনাগত সৃষ্টির ধীর স্পন্দন অদৃশ্য বীজের মতো ঘুমিয়েছিল মহাশূন্যে। তুমি সেই নিঃশব্দ ভূগোলের পথিক, যেখানে বাতাস তখন উচ্চারণ হয়ে ওঠেনি, যেখানে শূন্যতা তার দীর্ঘ ধ্যানের ভিতর রচনা করেছিল নক্ষত্রের বিস্তার। আমি দেখি তোমার চোখে ভেসে ওঠে হারিয়ে যাওয়া আদিম বনভূমির মানচিত্র। তুমি শুনতে পাও সেই গোপন শব্দ, অস্তিত্বের গভীরে তার গভীর প্রতিধ্বনি। স্মৃতিরও নিচে, স্বপ্নেরও অতলে, যেখানে সৃষ্টি এখনো অসমাপ্ত, সেখানে মৃত্যু নেই, জন্মও সম্পূর্ণ হয়নি, সেখানে সময় একটি অদেখা সম্ভাবনা। তুমি ক্রমাগত ফিরে যাও, আর তোমার সঙ্গে আমিও অনুভব করি সমস্ত দৃশ্যমান পৃথিবীর নিচে লুকিয়ে আছে আর এক পৃথিবী, যেখানে প্রতিটি নদী ফেরে উৎসের দিকে, প্রতিকণা আলো খোঁজে নিজের প্রথম অন্ধকার। একটি বিস্মিত পাখি যেভাবে ছুঁতে চায় কুসুমের কবস্ন নীরবতা। আমরাও তো আসলে কবিতায় বলছিলাম না, নীরবতাকে ছুঁতে চাই,
অন্তত আমার তো তাই ভীষণভাবে মনে আর হয়। নীরবতার সঙ্গে সঙ্গে আমার মতো দর্শকদেরও মন ছুঁয়ে গেছে এই কবিতা, আমি এটা অবশ্যই জানি। আজকে আর সময় নেই, আমাদের এই অনুষ্ঠান শেষ করতেই হবে। অনেক ধন্যবাদ জানাবো আমাদের অতিথিকে, যেভাবে উনি পুরো গোটা অনুষ্ঠানটা আমাদের কবিতায় মুখরিত করে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমরা ফিরে আসব আমাদের অনুষ্ঠান সংস্কৃতির অঙ্গনে। আর আপনারা জানেন তো, প্রত্যেক রবিবার সকাল 8:30টায় এবং রাত 10টায় সংস্কৃতির অঙ্গনে, শুধুমাত্র আপনাদের জন্য। ভালো থাকবেন, আর নমস্কার। আমার থেকে বলার যেটা, সেটা অবশ্যই আপনারা খুব ভালো থাকবেন। আমার এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো। আবারও আপনাদের কাছে আসবার আকাঙ্ক্ষা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।